হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। টাইটল উইন করতে হলে একটা টিমের ধারাবাহিক পারফর্ম খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ম্যাচটাতে এইমাত্র যেই ম্যাচটা শেষ হইল বিআরএলের এগেনস্টে পার্সা 2-0 উইন করছে। এই ম্যাচটাতে আমরা পিওর টিম ওয়ার্কটা লক্ষ্য করছি। ডিফেন্ড কিন্তু বিট হয়েছে। আমরা জেরার্ড মার্টিন বলি কিংবা কুবার্সি বলি, দুইটাই কিন্তু বিট হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে হুয়ান গার্সিয়াকে বিট করা অপোনেন্টের জন্য কোনোভাবেই সম্ভব হয়নি, এক প্রকার ইম্পসিবল করে দিছে। তো এই যে ডিফেন্ড বিট হওয়ার পরেও ওয়ালকে বিট করা যাইতেছে না, মেইন ওয়ালকে বিট করা যাইতেছে না, এইটা অনেক ক্লিয়ারলি টিম ওয়ার্কটাকে ফুটিয়ে তুলতেছে, যেটা আমি সবসময় প্রত্যাশা করি। প্রতিটা পজিশন থেকে ইকুয়ালি যদি কন্ট্রিবিউশনটা বের হয়ে আসে, তখন কিন্তু একটা টিমের রূপ অন্য রকমের হয়ে যায়। সেটাই আমরা আজকের ম্যাচটাতে লক্ষ্য করছি। বার্সা দুইটা স্কোর পাইছে, আরও স্কোর পাওয়া দরকার ছিল। তবে এই ম্যাচ অনুযায়ী আমরা ম্যাচ শেষে একটা জিনিস খুবই পরিষ্কারভাবে বলতে পারি, দুইটা স্কোর পাওয়াও খারাপ না। দুইটা স্কোর পাওয়াটাও আজকের ম্যাচটার জন্য আমরা পারফেক্ট বলবো, কারণ অনেক অ্যাটাক হয়েছে। অ্যাটাক হইলেও এদের ডিফেন্ডকে কিন্তু বিট করা যায় নাই। যতগুলো শ্যুট হয়েছে বেশিরভাগই আমরা দেখলাম ডিফ্লেক্ট হয়ে যাইতেছে, এদের ডিফেন্ডাররাই ব্লক করে দিতেছে। তো এই অবস্থায় থেকেও দুইটা স্কোর পাওয়া মোটামুটি শান্তির বিষয়, সেটা বলতে হবে। প্রথমটা ছিল পেনাল্টি থেকে, ওইটা যদি রাফিনহাকে ব্লক না করতো, মানে প্লেয়ারকে ব্লক করছে, বলকে ব্লক করতে পারে নাই, তাহলে কিন্তু শ্যুট করে দিত। শ্যুট করে দিলে ওটা ডেঞ্জারাস হইতো। তো এই পেনাল্টিটা তো ফেয়ার ছিল এখানে, মানে ইয়ার কিছু না, কারণ প্লেয়ারকে যেভাবে এখানে ব্লক করছে, সেটা তো আসলে প্লেয়ারকে ব্লক না করলে প্লেয়ার বলটাই পাইতো। ওকে। আর সেকেন্ড যে গোলটা ছিল, এইটা তো আসলে এটাও লাকিলি আসছে বলতে হবে, কারণ লামিন যেভাবে শ্যুট করছে অপোনেন্টের প্লেয়ারের দুই পায়ের ব্লাঙ্ক দিয়ে বলটা গেছে। তো ওইটা তো হালকা ডিফ্লেক্ট হইলে, মানে হালকা টাচ লাগলেই ডিফ্লেক্ট হয়ে যাইতো। তো এটা টাচ লাগে নাই, লাকিলি হয়ে গেছে বলতে হবে। আহ, আমি বলবো যে দুই নম্বর যে গোলটা, এইটা মানে লাকিলি হয়েছে, কিন্তু প্রথমটা পেনাল্টি যেটা, সেটা ফেয়ারলি হয়েছে। কারণ ওইটা মানে যেভাবে পেনাল্টিটা হয়েছে, ওইটা কিন্তু যদি প্লেয়ার রাফিনাকে মানে না আটকাইতো, তাহলে কিন্তু শ্যুট করার একটা সম্ভাবনা থাকতো। আবার রাফিনাকে আমরা দেখলাম যে আরেকটা শ্যুট করছে, যেটা পোস্টে লেগে ফিরে আসছে, ওইটা অন টার্গেট হইলে স্কোর হইতো। ওকে, লেটস টক অ্যাবাউট ফেরমিন। ফেরমিন কিন্তু অনেক বল পাইছে, কিন্তু কি করলো, যত মানে আজকের ম্যাচটাতে আমরা ফেরমিনকে অ্যাক্টিভ দেখলাম না। এই হইতেছে গিয়ে একটা মানে সমস্যার বিষয়। আমার কাছে ফেরমিনকে কোনোভাবেই অ্যাক্টিভ মনে হয়নি। সে যেভাবে খেলছে, ট্রাই করছে, ট্রাই আমরা দেখছি, কিন্তু একদম একদম যে মানে খুবই অ্যাক্টিভ, সেটা বলার কোনো সুযোগ নাই। ফেরান যেভাবে খেলছে আজকের ম্যাচটা, এইটা তার জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার, কারণ তার উপর থেকে ভরসা চলে যাওয়ার মতো উপক্রম আস্তে আস্তে তৈরি হইতেছে। একটা ম্যাচে হ্যাট্রিক করলেই কি সব কিছু শেষ? একটা ম্যাচে হ্যাট্রিক করলে সব কিছু শেষ হয়ে যায় না। একটা ম্যাচে হ্যাট্রিক করা থেকে তিনটা ম্যাচে একটা একটা করে স্কোর করা আমার কাছে বেশি পরিমাণ গ্রহণযোগ্য। কারণ একটা ম্যাচে সে যদি হ্যাট্রিক পায়, হয়তো ওই ম্যাচটা তার হ্যাট্রিকের মধ্য দিয়ে খুব ইজিলি উইন করা যাবে। তাহলে কয়টা একটা ম্যাচই উইন করা গেল। যদি সে তিনটা ম্যাচে তিনটা স্কোর করে, মানে পরপর তিনটা ম্যাচে একটা একটা করে তিনটা করলো, আমরা হয়তো দেখতে পারবো যে তিনটার মধ্যে অন্ততপক্ষে দুইটা ম্যাচে তার গোলগুলা উইনিং গোল হিসাবে কাউন্ট হইতে পারে বা উইনিং গোল হয়ে যেতে পারে। তাহলে বার্সা কিন্তু ম্যাচ জিততে পারবে তখন দুইটা। তো আমরা কোনোভাবেই দেখতেছি না যে ফেরান ধারাবাহিকভাবে স্কোর পাইতেছে। এইটা আমাদের জন্য খুবই সমস্যার একটা বিষয়। কোনোভাবেই এইটাকে আমরা পজিটিভ বলতে পারবো না। বার্সা ম্যানেজমেন্ট একদম সিজনের শুরুতেই লেভানডস্কি এবং ফেরানের উপরে ভরসা রেখে ফেলছে। এই যে একটা ব্রেভ ডিসিশন, এইটাকে আমি পজিটিভলি নিতে পারতেছি না এই মুহূর্তে। আগেও নেওয়ার মতো ছিল না, কারণ এখন তো সময় চলে গেছে এবং ম্যাচ বাই ম্যাচ আমরা লক্ষ্য করতেছি যে বার্সা নাম্বার 9 পজিশনটা কীভাবে ওয়ার্কআউট করতেছে। এই পজিশনটা কোনোভাবেই অ্যাক্টিভ না। আমরা দেখতেছি যে এই পজিশন থেকে কন্টিনিউয়াসলি পারফর্ম আসতেছে না। এই পজিশনে পারফর্ম মানে কি? এই পজিশনে পারফর্ম মানেই হইলো স্কোরিং। তাহলে স্কোরিংটাকে আমরা ধারাবাহিকভাবে পাইতেছি। আজকের ম্যাচে তো হইল না। আজকের ম্যাচে মানে হইল না বলতে, আজকের ম্যাচে তো ইম্প্যাক্টই তৈরি হইল না। ওই জায়গাতে যেই প্লেয়ারটা খেলতেছে, ফেরানের পর আসলো রবার্ট লেভানডস্কি। ফেরান যখন ছিল, কতটুকু ইম্প্যাক্টফুল পারফর্ম দিতে পারছে। যখন রবার্ট লেভানডস্কি আসলো, রবার্ট আসার পরে কতটুকু পরিমাণ ইফেক্টিভলি খেললো। দুইটাই আজকের ম্যাচে
মানে অসুবিধাজনক অবস্থায় ছিল, কোনোভাবেই সুবিধা করে নিতে পারে নাই। ফেরান বেশি সময় পাইছে, এই জন্য ফেরানকে নিয়ে বেশি বলতেছি। রাশফোর্ডের খেলার স্টাইল পরিবর্তনের প্রয়োজন আছে, যদিও একটা প্লেয়ারের খেলার স্টাইল এত সহজে পরিবর্তন হয় না যদি প্লেয়ার নিজে না চায়। যদিও মানে আবার আমরা একটা জিনিস খেয়াল করি যে কোচিং প্যানেলের কারণে পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে রাশফোর্ডের মতো প্লেয়ার এত সহজে সেটা করবে না। তবে রাশফোর্ডের কিন্তু এটা প্রয়োজন আছে, আমরা দেখতেছি যে সে অনেক বল লুজ করে তার নিজের কারণেই। সে বল যেভাবে মানে বলের পেছনে রান করতেছে কিংবা সে যেভাবে বল নিয়ে আগাইতেছে ওই স্টাইলটাই কিন্তু সুইটেবল না। তো এইটা সে নিজে কি বুঝতেছে না আমি জানি না। গত ম্যাচটাতেও আমরা লক্ষ্য করছি যে সে বল কিন্তু লুজ করছে, এই ম্যাচটাতেও আমরা সেটা দেখলাম। রাফিনহাকে নিয়ে যদি আলাদাভাবে বলি, রাফিনহা যখন ইঞ্জুরিতে ছিল বার্সা অনেক কিছু মিস করছে, আমরা অনেক কিছু মিস করছি। ইঞ্জুরি থেকে আসার পরে যেভাবে টিমে এসে সে পারফর্ম করতেছে আউটস্ট্যান্ডিং। লামিন ধারাবাহিকভাবে খেলতেছে, এটা খুবই পজিটিভ। খুবই পজিটিভ বিষয় হইল লামিন ধারাবাহিকভাবে খেলতেছে। একটা সার্টেন টাইমে একটু সমস্যা হয়েছিল, এইরকম থাকে কিন্তু ওই সার্টেন টাইমটাকে যদি আমরা ওই সার্টেনটা বাদ দিতে পারবো না, টাইমকে কিন্তু বাদ দেওয়া যায় না, এটা এটা বলার কোনো সুযোগও নাই। ওই টাইমের পর থেকে যদি এখন পর্যন্ত আমরা কাউন্ট করি তাহলে লামিনকে খুবই ধারাবাহিকভাবে দেখি। তো এই যে লামিনের ধারাবাহিকতা এটাই তাকে এক্সেপশনাল একটা পর্যায়ে পৌঁছাই দিছে। ফেরানকে নিয়ে আমরা ভরসার জায়গা খুঁজে পাইতেছি না, তার মূল কারণ হইল সে অধারাবাহিক, কোনোভাবেই তাকে আমরা ম্যাচ বাই ম্যাচ ভরসা করতে পারি না। আর ব্যাক সাইডের দিকে যদি আসি, আজকে কিন্তু ব্যাক সাইড অনেকটাই লো অবস্থায় ছিল, মানে বিট করছে অপোনেন্ট, কিন্তু ব্যাক সাইডটা করে ফেলছে, মানে ব্যাক লাইনটা বিট করে ফেলছে। হুয়ান গার্সিয়ার কারণে স্কোর পায় নাই, যদি হুয়ান গার্সিয়ার জায়গায় চেজনি হইতো তাহলে অপোনেন্টও কিন্তু দুইটা স্কোর পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যেত। আমরা গার্সিয়াকে দেখলাম যে রিবাউন্ডের বলটাও কিন্তু সেভ দিয়ে দিছে। তো এই যে গার্সিয়া ওয়াল হিসাবে থাকতেছে, এই স্ট্রং অবস্থায় থাকতেছে, এইটা কিন্তু ডিফেন্ডারদের জন্য অনেকটাই আশীর্বাদের মতো। তো ডিফেন্ডিং পজিশনটা যদি স্ট্রং হয়ে যায় তাহলে গার্সিয়াও একটু সেফে থাকতে পারবে, সে নিজেও একটু শান্তিতে থাকতে পারবে। আজকের ম্যাচটাতে কোনোভাবেই শান্তিতে ছিল না, আমরা অনেক ভালো ভালো অ্যাটাক দেখছি অপোনেন্টের কারণে। তারা অ্যাটাকগুলোকে এত সুন্দরভাবে সাজাইতে পারছে বা পারার পেছনে মূল কারণটা হইলো আমাদের ডিফেন্ডিংয়ের অসাবধানতা, অদক্ষতা আমি বলবো, কারণ তাদেরকে আমরা খুবই দক্ষভাবে দেখতেছি না। তারা 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 মানে মানে ডিফেন্ড তো বিট হয়ে বার্সা গোল হজম করছে এরকমটা তো হয়েছে, আমরা তো দেখতেছি। অপোনেন্ট দুটা চারটা পাস করতেছে একদম 6 ইয়ার্ডে চলে আসতেছে, এরকমটা তো হয়েছে। তো এই জন্য মানে তাদের অদক্ষতা অসাবধানতা দুইটাকেই সামনে নিয়ে আসতেছি। কিন্তু আজকে গার্সিয়ার কারণে পুরো টিম পার পেয়ে গেছে এবং ক্লিন শিটটা আসছে তার কারণেই। সে নিজে ক্লিন শিটটা তার নামেই কাউন্ট হবে মূলত, এবং সেটা তার কারণেই আসছে আমি বলবো। আর বার্সা আরও স্কোর পাইতো আজকের ম্যাচটাতে, কিন্তু সেটা হয়ে ওঠে নাই। ওভারঅল ভালো হয়েছে। ফ্রাঙ্কিকে নিয়ে যদি এক কথায় বলি, সে অনেকগুলা বল পাইতেছে বক্সের বাইরে, কিপার থেকে মানে বক্স টু বক্স, কিপারের ঠিক মানে বক্সের ঠিক বাইরে স্ট্রিক্টলি শ্যুট করার সম্ভাবনা আছে। সে যদি 6টা বল পায় 7টা বল পায়, মানে সব মিলিয়ে এক হাফে সবগুলাই কিন্তু ছেড়ে দেয়। অন্তত একটা বল সে চাইলে একটু শ্যুট করার ট্রাই করতে পারতো, কিন্তু সেই ধরনের আমরা কোনো অ্যাটেম্পট বা ইনিশিয়েটিভ তার কাছ থেকে লক্ষ্য করি না। এইটা খুবই নেগেটিভ একটা বিষয় বলে আমি মনে করতেছি, কারণ দু একবার ট্রাই করাই যায়, মানে আটটা ট্রাই করার দরকার নেই, 7 আউট অফ 7 ট্রাই করার কোনো দরকার নেই। 7 আউট অফ 1 বা 1 আউট অফ 7, 2 আউট অফ 7 ট্রাই করাই যেতে পারে। তার কাছে স্পেস ছিল, আজকে আমরা দেখলাম সে অনেকগুলো বল পাইতেছে। মানে স্পেস মানে কি, তাকে কি ডিফেন্ডার তার গার্ড সব ছেড়ে গিয়ে তাকে সুযোগ দিবে তারপরে শ্যুট করবে, এরকম তো না। সে যতটুকু স্পেস পাইছে ততটুকুকে কাজে লাগিয়ে শ্যুট করতে পারতো, কিন্তু সে ট্রাই করে না, বলগুলো ছেড়ে দেয়। ঠিক আছে, ছেড়ে দেওয়াটাও নেগেটিভ না, কিন্তু সে যে বারবার ছাড়তেছে এটাকে কিন্তু পজিটিভলি নেওয়া যায় না। রাফিনহার যে শ্যুটটা পোস্ট থেকে আসছে ওইটা তো ভালো শ্যুট ছিল। তো এরকম তো দু একটা শ্যুট করা যেতেই পারে, যেটা মানে মানে সে নিজেকেও একটু যাচাই করতে পারলো যে বাইরে থেকে শ্যুট করার কারণে সে অন টার্গেট রাখতে পারতেছে কি না, এটাও তো সে নিজে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। সে একই স্টাইলে খেলতেছে, মানে 7টা বল পাইতেছে এক হাফে, একই জায়গায় 7টাই ছেড়ে দিতেছে, হয় ডান সাইডে নয়তো বাম সাইডে। সবগুলো কেন ছাড়তে হবে আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় যে দু একবার ট্রাই করা যেতেই পারে। আর ফেরমিন একটু হয়ে গেছে, ওরে আজকে অ্যাক্টিভ দেখা যায়নি, আশা করতেছি এটার উন্নতি হবে। কাসাদো আসছিল, বার্নাল আসছিল, খেলছে। আহ, ইয়ার আপডেট এখনও জানি না। কুন্দে আশা করতেছি সমস্যা হবে না, ওরে তো উঠাই নিছে।
ওই জায়গাতে কাসাদো এসে তারপরে হল্ড করছিল বা রান করছিল। দ্যাটস ফাইন। এরিক গার্সিয়া ভালো করতেছে, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং আমরা মাঠের মধ্যে লক্ষ্য করতেছি। আশা করতেছি এটার উন্নতি হবে। ওভারঅল পুরো টিম ভালো করছে, প্রতিটা পজিশন থেকে কন্ট্রিবিউশন বের হয়ে আসছে। বার্সা টিম ওয়ার্ক দিতে পারছে এবং একই সাথে রেজাল্ট পাইছে। এইটা হোল্ড করা খুবই দরকার। যদি এটা কন্টিনিউয়াস করা যায় তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।